আচ্ছা, এইমাত্র আমরা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা শিখলাম। আমরা দেখলাম যে 4টা কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করতে হয়। আমরা আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করে ফেলি, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমাদের মনে করি দেওয়া থাকলো n = 4, আমাকে দেওয়া থাকলো হচ্ছে গিয়ে n = 4 এবং আমাকে বলে দিল যে বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো কি হবে বের করে। একটু আগেই যে আমরা সিস্টেমে করেছি, আমরা ঠিক সেই সিস্টেমেই n = 4 হলে কোয়ান্টাম সংখ্যাগুলো কি হবে সেটা একটু জেনে নিই। n = 4 হলে আমাকে বের করতে হবে প্রথমে l এর মান, এবং l এর মান বের করার সূত্রটা কি ছিল? l এর মান বের করার সূত্র ছিল 0 থেকে n-1 পর্যন্ত প্রতিটা মান। তো n = 4 হলে 0 থেকে n-1 পর্যন্ত মানগুলো হচ্ছে 0, 1, 2, 3। এবং আমরা খেয়াল করি আমাদের n এর মান 4, তাই আমাদের l এর মানও কিন্তু 4টাই এসেছে। এবং আরেকটু যদি আমরা সামনে আগাই, যে আমাদের পরবর্তী যে কোয়ান্টাম সংখ্যা m এর মান, সেই m এর মান আমরা কিভাবে নির্ণয় করব? m এর মান নির্ণয় করার সিস্টেমটা ছিল হচ্ছে গিয়ে -l থেকে +l পর্যন্ত প্রতিটা মান। এখন আমরা একটু খেয়াল করি, -l থেকে +l পর্যন্ত প্রতিটা মান হলে কোন মানটাকে আমরা নিব, এবং সেই প্রবলেমটা যাতে না হয় সেজন্য আমি বলে দিয়েছি যে আমরা প্রতিটা l এর জন্য আলাদা আলাদা করে m এর মান পাবো। এর মানে হচ্ছে আমরা l = 0 হলে একবার m পাবো, l = 1 হলে আরেকবার m পাবো, l = 2 হলে আরেকবার m এর মান বের করতে হবে, এবং l = 4 হলে আমাকে আরো একবার m এর মান বের করতে হবে। তো l = 0 হলে আমার m এর মান হচ্ছে গিয়ে 0, l = 1 হলে আমার m এর মান হচ্ছে গিয়ে -1, 0, +1, l = 2 হলে আমার m এর মানগুলো হবে -2, -1, 0, +1, +2, এবং l = 3 হলে আমার m এর মান হবে হচ্ছে -3, -2, -1, 0, +1, +2 এবং +3। তো আমরা একটু খেয়াল করি আমাদের m এর মান কিন্তু এখানে অনেকগুলো m এর মান আসছে। তো আমাদের যেটা হইতেই পারে যে ভুল হয়ে যেতে পারে। আমরা একটু গুণে দেখবো যে আমার m এর মান এখানে কয়টা আছে। তো আমি যদি গুণে দেখি যে আমার m এর মান হচ্ছে 11টা আসতে পারে, ভুল করে আমরা গুনতে পারি 11টা, আমার m এর মান আসতে পারে 13টা, 14টা, অনেকেরই অনেক কিছু আসতে পারে। তো আমরা কিভাবে বুঝবো যে আমার m এর মান কয়টা আসবে এবং আমারটা ঠিক আছে? এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? ওই যে আমি একটু আগেই বলেছিলাম যে 2n² সূত্র, এর মধ্যে n² বলতে আমাকে বোঝায় আমার এখানে টোটাল m এর মান কয়টা হবে। আমরা যদি একটু খেয়াল করি আমাদের n এর মান হচ্ছে এখানে 4, তাহলে 4 কে যদি আমরা স্কয়ার করি আমাদের মান হচ্ছে 16টা। এর মানে হচ্ছে এখানে m এর 16টা মান থাকতে হবে, এবং আমরা যদি একটু হিসাব করে দেখি আমরা দেখব যে এখানে m এর 16টা মানই আছে। পরবর্তীতে আমরা যদি s বা স্পিন কোয়ান্টাম সংখ্যা এখানে কি হবে সেটা দেখি, তাহলে আমরা জানি যে আমাদের হচ্ছে গিয়ে প্রতিটা m এর জন্য, যেইটাই হোক না কেন m, প্রত্যেকটা m এর জন্য আমার স্পিন নাম্বার আছে, এবং সেটা হচ্ছে 2টা, এবং সেটাও আমাদের নির্দিষ্ট করা, একটা হবে +12 আর একটা হবে -12। তো আমাদের 16টা যেহেতু হচ্ছে m আছে, তো 16টার জন্য 16 বার +12 হবে, 16টা -12 হবে, তো টোটাল আমাদের স্পিন হয় 32টা। এবং আমরা খেয়াল করি আমরা একবারে লিখে দিতে পারি যে 16 ± ½ এর মানেই হচ্ছে গিয়ে 16টা +12 এবং 16টা -12। তো 32টা ইলেকট্রনই যে আলটিমেটলি এখানে থাকবে সেই ব্যাপারে আমরা কিভাবে শিওর হব? সেই ব্যাপারে আমরা কিভাবে জানবো যেখানে 32ই হবে? 30ও তো হতে পারতো বা 34ও তো হতে পারতো, কেন 32 হবে? ব্যাপারটা কিন্তু আমরা ওই 2n² সূত্রের মাধ্যমে আবার জানতে পারি যে 4 নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n² সূত্রের মাধ্যমে আমরা দেখব 2 × 4², তাহলে 2 × 16, এবং 16 × 2 মানে হচ্ছে 32। এর মানেই হচ্ছে গিয়ে আমি 4 নাম্বার শক্তি স্তরে আমার 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, এবং এই যে 16টা +12 এবং 16টা -12 প্রত্যেকটাই আসলে আমাকে ইলেকট্রন বোঝায়। তাহলে আমাদের এখানে টোটাল ইলেকট্রন কয়টা হলো? টোটাল ইলেকট্রন 32টা। এবং আমরা আরেকটা জিনিস একটু লক্ষ্য করব, এই যে আমাদের l এর মান, এই মানগুলো আমাদের কি ছিল? কিসের মান ছিল? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে গিয়ে আমার অরবিটাল বোঝায়, অর্থাৎ আমার অরবিটালগুলোকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা ব্যাখ্যা করতে পারি, বা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা যা, অরবিটালগুলো তা। কোয়ান্টাম সংখ্যায় অরবিটাল মানেই হচ্ছে গিয়ে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা যদি একটু খেয়াল করি যে l = 0, তো আমরা অরবিটাল তো আমরা sp-df নামে চিনি। তো হঠাৎ করে এখানে অরবিটাল এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এক বলা হলো, কিন্তু এখানে 0, 1, 2, 3 দেওয়া আর অরবিটালের নাম হচ্ছে sp-df দেওয়া, তাহলে মিলটা আসলে কোথায় হলো বা কিভাবে আমি বললাম এই কথাটা? ব্যাপারটা খুবই সহজ, যে আমাদের l এর মান যখন 0 সেটাকে আমরা বলতেছি s অরবিটাল, l এর মান যখন 1 সেটাকে আমরা বলতেছি p অরবিটাল, l এর মান যখন 2 সেটা হচ্ছে আমাদের d অরবিটাল, এবং l এর মান যখন 3 সেটা হচ্ছে f অরবিটাল।
আমরা এই মানগুলো আমাদের জানতে হবে যে এল এর মান 0 হলে সেটা s অরবিটাল, এল এর মান 1 হলে সেটা p অরবিটাল, এল এর মান 2 হলে সেটা d অরবিটাল, এল এর মান 3 হলে সেটা f অরবিটাল। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই কোয়ান্টাম সংখ্যার এই ধারণা থেকেই কিন্তু আমরা প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন ধারণ করতে পারবে সেই সম্পর্কে জানতে পারি। কিভাবে জানতে পারি আমরা একটু খেয়াল করি। আমাদের l = 0 হলে আমরা বলেছিলাম সেটা হচ্ছে s অরবিটাল, এবং s অরবিটালে আমাদের m এর মান কয়টা? একটা, এবং একটা m হলে আমার s এর মান কি হবে? s = হবে হচ্ছে গিয়ে +½ -½ অর্থাৎ +-½ এর মানে হচ্ছে m এর মান 0 হলে s এর মান পাই আমি 2টা, এর মানে l এর মান 0 হলে s এর মান আমার 2টা। এর মানে হচ্ছে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমার 2। আমরা পরবর্তীতে যদি আরেকটু দেখি ব্যাপারটা, আমার l এর মান যখন 1 আমরা তাকে বলি p অরবিটাল। এখন p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা রাখতে পারে সেটাও কিন্তু আমরা এখান থেকে খুব ভালো মতন জানতে পারি। কিভাবে? l এর মান যখন 1 আমার m এর মান আমি পাই 3টা। m এর মান যদি আমি 3টা পাই, আমার s এর মান কি হবে? 3টা +½ 3টা -½ 3টা প্লাস এবং 3টা -½ মানে কয়টা? 6টা। তাহলে আমাদের l = যখন হবে 1 বা p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টা। সেম আমরা বাকি জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারি যে l = 2, m এর মান 5টা, m এর মান 5টা হলে প্রত্যেকটা 2টা করে স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকলে আমরা s এর মান পাই 10টা। তাহলে আমাদের d অরবিটালেও ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 10, এবং f এর মান হচ্ছে গিয়ে 3, আর l এর মান যখন 3 তখন সেটাকে আমরা f অরবিটাল বলি, এবং l এর মান 3 হলে m এর মান পাই আমরা 7টা, এবং 7টা হলে প্রত্যেকটার 2টা করে যদি s থাকে তাহলে আবার s কয়টা হয়? 7টার জন্য 14টা। তাই আমাদের f এর মানও f এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 14টা। সো এই কোয়ান্টাম সংখ্যা থেকেই কিন্তু আমরা বুঝে নিতে পারি যে আমাদের s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা থাকে। কেন থাকে, কই থেকে থাকলো, এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা দেখতে পারলাম। আমার যে p অরবিটালে 6টা থাকে বা f অরবিটালে 14টা ইলেকট্রন থাকে, কেন 14টাই থাকে, কেন সেখানে 12টা থাকে না, বা এই জিনিসটা কই থেকে আসলো সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই কোয়ান্টাম সংখ্যা থেকে বুঝতে পারি।